উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে ২০, আহত ১৭১। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত, আজ রাষ্ট্রীয় শোক। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঘাটতি থাকবে না বলছে সরকার, প্রয়োজনে রোগীদের বিদেশ পাঠানো হবে। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র প্রস্তুতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে ইসি। পিআর পদ্ধতির নির্বাচনে অস্থিরতা বাড়বে বললেন তারেক। এবং জুলাই সনদ তৈরিতে ১০ দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে বললেন আলী রিয়াজ। উচ্চকক্ষ নিয়ে ২-১ দিনের মধ্যে ঐক্যমত্যের আশা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ ২০ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে জানিয়েছে আইএসপিআর। উদ্ধার অভিযান শেষে সংস্থাটি এ তথ্য জানায়। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এসইউ সেলিমের সহায়তায় মুনতাসির মামুনের প্রতিবেদন। সোমবার দুপুর ১টা ৬ উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর F-7 BGI নামের প্রশিক্ষণ বিমানটি উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিমানটি স্কুল ভবনের সামনের অংশে ছিটকে সিঁড়ির সামনে চলে গেছে। বিমানটির দুটি পাখার আঘাতে ধ্বংস হয়ে গেছে শিক্ষার্থীর পরিপূর্ণ দুটি ক্লাসরুম। ভবনে আপনার প্লেনটা প্রথমে ধাক্কা গেছে। ধাক্কা করার পর আমাদের কেজি স্কুলটা আপনার যেটাকে আপনার নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে বাচ্চারা পড়ে একদমই আপনার সেই ক্লাসের মধ্যে প্লেনটা ডিরেক্ট ঢুকে গেছে। পাচ্ছি না আমরা সিএমএস বার্ন ইউনিট পিজি সব জায়গায় গিয়েছে ওরা। না ওর বাবা ভাই ওইখানে আছে, আমরা আবার আর সিরিটান যদি পরে কেউ আবার এখানে নিয়ে আসে। ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। হঠাৎ দেখি যে খুব অনেক ভয়ঙ্কর একটা শব্দ হয়, পিছে ফিরে তাকিয়ে দেখি যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তাও আমাদের প্রাইমারি স্কুল সেকশনটাতে 5 থেকে 7, 8 পর্যন্ত। তখন কি ঘটনা হয় সেটা জানার জন্য স্বাভাবিকভাবে আমি যাই ওইদিকে। পরে দেখি কি যে অনেকজন খুব বাজেভাবে বিধ্বস্ত এবং 2-3টা বাচ্চা আমাকে এসে জড়ায় ধরে বলতেছে যে আপু বাঁচাও। দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, পরে যোগ দেয় সশস্ত্র বাহিনী, বিজিবি ও পুলিশ। হতাহতদের হাসপাতালে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে। 1টা 8-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1টা 22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের মোট 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। 70 জনকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দগ্ধদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। বিমান ও নৌসেনার পাশাপাশি আহতদের চিকিৎসায় রক্তদান করছে সর্বস্তরের মানুষ। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। এদিকে আইএসপিআর জানায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরকে গুরুতর অবস্থায় সিএমএইচে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেবার চেষ্টা করেছিলেন পাইলট, কিন্তু দুর্ঘটনাবশত তা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শোক বার্তায় তিনি বলেন, দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যা ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্তটা তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে।
আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না। এদিকে বিমান বিধ্বস্তের হতাহত ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুচিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দগ্ধদের দেখতে সোমবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, দিনটি জাতির জীবনে একটি বিশাল ট্র্যাজেডির দিন। এত বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনো ঘটেনি। এদিকে চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না উল্লেখ করে প্রয়োজনে রোগীদের বিদেশ পাঠানো হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডারগার্টেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের গোটা সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তার সমাজ সবাই শোকাহত। আমাদেরকে হসপিটাল অথরিটি, ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরেও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। জাতীয় বার্ন ইনস্টিটিউটের ব্লাড ব্যাংকে বর্তমানে পর্যাপ্ত রক্ত আছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান। বলেন, আপাতত রক্তের প্রয়োজন নেই, দরকার হলে জানানো হবে। সোমবার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের অবস্থা নিয়ে রাতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইসিইউতে যেসব রোগী আছে তাদের বেশিরভাগের শ্বাসনালী পোড়া, তাদেরকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সব মিলে সংখ্যাটা 88 জনকে আমরা নিশ্চিত করছি যে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। মৃত্যু সংখ্যা নিশ্চিত করছি আমরা 17 জন, যদিও এখানে অনেকে কেউ 19-20 বলছেন। এই সংখ্যাগুলো আমরা আমাদের পক্ষ থেকে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি না, কিন্তু এই সংখ্যাটা ভ্যারি করতে পারে। আমি বারবার বলছি, ইনস্টিটিউটের পরিচালক আমার পাশে আছেন, ম্যাডাম পাশে আছেন, আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সর্বোত্তম চেষ্টা করব। চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন। আজকে এখানে রোস্টার করা হয়েছে 24 ঘন্টা প্রত্যেকটা টিম, সকল সেক্টরে, আইসিইউ থেকে আরম্ভ করে, ওটি থেকে আরম্ভ করে, পোস্ট অপারেটিভ, এইচডিও, সব জায়গায় টিম থাকবে। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র প্রস্তুত করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। জুলাইয়ের মাসিক সমন্বয় সভা শেষে তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে, আর 1.5 লাখ ইভিএমের ভবিষ্যৎ নির্ধারণ গঠন করা হবে বিশেষ কমিটি। এমন আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ের মাসিক সমন্বয় সভা শুরু হয় সোমবার বেলা 11টায়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও এনআইডি সংশোধন বিষয়ে আবেদন করেছেন 31 মে পর্যন্ত, সেইগুলোকে আমি 31 অগস্টের ভিতরে কমপ্লিট করব। তার সংখ্যা অ্যারাউন্ড 25 কি 26 হাজার। সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকাটা 44,66,000, ওটা আমরা প্রকাশ করব। চলতি মাসে হবে স্যার? অবশ্যই এটা করতেই হবে, তো তা নাহলে কেন এরপরে ওজোর আপত্তির ব্যাপার আছে, সংশোধনের ব্যাপার থাকতে পারবে ইত্যাদি। ইভিএমে আর ভোট হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য ভোট কেন্দ্র স্থাপনে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আজকে মাঠ পর্যায়ে বলেছি যে তোমরা ইউ স্টার্ট ওয়ার্কিং অন ইট, কেন যেগুলো অতীতে ব্যবহার করা হয়েছে যদি সেগুলো সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো সংশোধনের ব্যবস্থা করতে হবে। ইভিএম নিয়ে গত কমিশন সভার পরেই আপনি মাননীয় কমিশনার বলেছিলেন যে আমরা এটার ব্যবহার করব না। এখন এটার ফিউচারটা নির্ধারণ করার জন্য একটা কমিটি করা হবে, সেই কমিটি উইল ডিটারমাইন যে এটা ব্যবহারটা কি। ইসি সচিব বলেন, নিবন্ধনের শর্ত পূরণে আবেদন করা দলগুলোকে বেঁধে দেওয়ার সময় আর বাড়ানো হবে না। মাঠ পর্যায়ে সেটা পরে নির্ধারণ করা হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিরতা বাড়ার পাশাপাশি গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীতে এক আলোচনায় যুক্ত হয়ে একটি গোষ্ঠী জুলাই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করছে অভিযোগ করে শহীদদের রক্তের সাথে বেইমানি না করার আহ্বানও জানান তিনি।
তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননার এই আয়োজন। বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠানের পরিসর ছোট করে নিয়ে আসা হয়। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শোক জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। আমার সন্তানকে যেভাবে হত্যা করেছিল জীবন্ত অবস্থায়, লাশের উপরে লাশ দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরও আমার সন্তানটা জীবিত ছিল। যতদিন বাঁচবো এই আমার সন্তান মেহেদী হাসানের লাশ আমার কাঁধে নিয়ে সারাটি জীবন আমি বাঁচবো। বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শোক জানান তিনি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা বিভিন্নভাবে ইনজিওর্ড হয়েছেন সেই মানুষগুলো সুস্থতা কামনা করে। এ সময় কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে মন্তব্য করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে ফায়দা হাসিলকারীরা নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপর নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব স্থাপনা জুলাই শহীদদের নামে করা হবে বলেও জানান তারেক রহমান। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা এবং প্রতিষ্ঠানের নামকরণ শহীদদের নামে করার পরিকল্পনা আমাদের রয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সুন্দর। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জুবায়ের জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এর আগে সোমবার দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে এক সমাবেশে পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর উন্নয়নে পাহাড়ি বাঙালি ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য সম্প্রীতি ছাড়া পাহাড়বাসীর উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। নিজেদের সুবিধার জন্য, নিজেদের স্বার্থের জন্য সকল জনগোষ্ঠীর আসলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির সাথে এই পাহাড়কে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা সবকিছুকে মাথায় রেখে আমাদের সকল জনগোষ্ঠীর এই ঐক্য, সৌহার্দ্য এবং সম্প্রীতি প্রয়োজন। আমরা সেই সম্প্রীতি এবং ঐক্যের বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে এসেছি। আগামী 10 দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উচ্চ কক্ষ নিয়ে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছা যাবে বলেও আশা জানান তিনি। এ সময় কমিশন যে কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না বলেও জানান আলী রিয়াজ। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, সবগুলো সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হাতে মাত্র 10 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যেই দলগুলোকে সিদ্ধান্তে আসতে হবে। এই বিবেচনায় আমরা চাই আগামী 10 দিনের মতো, আজকে সহ 10 দিনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে। যেখানে আমরা একমত হতে পারবো আমরা একমত হব, যদি আপনাদের ভিন্ন মত থাকে ভিন্ন মত থাকবে, যদি সকলে মিলে অধিকাংশ দল মিলে যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই। কমিশন মনে করে যে এগুলো গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে। তবে কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না বলেও জানান তিনি। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। কিন্তু আমাদের একটা অবস্থানটা অবশ্যই থাকবে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না।
সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। এদিকে বৈঠক শেষে নিজেদের মতামত জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা পরিষ্কার করে কিছুক্ষণ আগে বলেছি, এই কথার মধ্য দিয়ে ডিফ্যাক্টো ওই 4 মূলনীতি যেটা আমাদের মুক্তিযুদ্ধদের মধ্য দিয়ে অর্জন, সেটাকে এক অর্থে নাকচ করে এই কথা বলা হচ্ছে। ব্যাখ্যা যে যাই দিক না কেন, সুতরাং এটা গ্রহণযোগ্য না। এই প্রশ্নে যদি কোনো একমত হওয়া না যায় শেষ পর্যন্ত, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, তাহলে এটা এই মুহূর্তে এ ব্যাপারে আলোচনা না এগিয়ে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট পরবর্তী রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই পুরো বিষয়টাকে আমাদেরকে ছেড়ে দেওয়াটাই সমীচীন কাজ হবে। অন্যদিকে উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া শেষে বৈঠকের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রোদ বৃষ্টি আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন, এতে কষ্ট বাড়ছে খেটে খাওয়া মানুষের। বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা বেশি অনুভব হচ্ছে বলে জানায় আবহাওয়া দপ্তর। আর এমন পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন পরিবেশবিদরা। এ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আবহাওয়ার বৈরী আচরণে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। বর্ষাকালে বৃষ্টির দেখা নেই, কখনো আবার ঝরছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। গরমকালেও বেখেয়ালি আচরণ। জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি থেকে শুরু করে প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবনেও। গরম না কমার মূল কারণ হচ্ছে যে আমাদের প্রকৃতি। আমাদের ঢাকা শহরে যে অবস্থা, আপনার যে পরিমাণ গাছ দরকার আমাদের, তার 10 ভাগের 1 ভাগও নাই। বিদ্যুৎ বিল বা এসি, প্যান্ট, সমস্ত কিছুর ব্যয় অনেক বেড়ে গেছে। এবছর গ্রীষ্মে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে কাজে গিয়ে হিমশিম অবস্থা খেটে খাওয়া মানুষের। কমেছে আয় রোজগার। অক্সিজেন বলতে কিছু মনে হচ্ছে নাই, তখন একবারে মানুষ অস্থির হয়ে যায়। বৃষ্টি বাদলে একটু ইনকাম কম হয়, গরমের সময় চালাইতে পারি না, খুব গরম হয়। আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে 32 থেকে 35 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অনুভূত হচ্ছে অনেক বেশি। বাংলাদেশের যে পশ্চিমাঞ্চল, সেই পশ্চিমাঞ্চলে আপনার তাপমাত্রার যে ভেরিয়েশন অনেক বেশি। কারণ আপনি রাজশাহী বিভাগে যান, সেখানে 80-র দশক থেকে যদি শুরু করা হয়, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে কিন্তু রাজশাহী অঞ্চলে আপনার তাপমাত্রার ভেরিয়েশনটা কিন্তু অনেক বেশি ছিল। এবং তারপরে হচ্ছে ঢাকা ডিভিশন। এই সময় যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তার চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তার নিজের কাছে বেশি মনে হয়, শুধুমাত্র বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বাংলাদেশের ওপর স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানালেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে গরমের তীব্রতা বাড়ার আশঙ্কা জানিয়ে দ্রুত প্রস্তুতি নেওয়ার তাগিদ তাদের। ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশে এইটাতে এতটাই ভিজিবল, গরমকালের টেম্পারেচার এখান থেকে 30-40 বছর আগে যে পরিমাণ ম্যাক্সিমাম গরম আমরা ফিল করতাম, এখন তার থেকে অনেক বেশি। গভর্নমেন্ট এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, কি করতে হবে। আবহাওয়ার বেখেয়ালি আচরণের জন্য উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়, বৃষ্টিপাত কমে যাওয়া, এল নিনোর সক্রিয়তা এবং বজ্র মেঘের সংখ্যা কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেন পরিবেশবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেনি অ্যান্ড জ্যাকবসন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে সংস্কার, নির্বাচন, সন্ত্রাসবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, জানিয়েছেন দলের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে বৈঠক শেষে গণমাধ্যমে তিনি আরও জানিয়েছেন, জামাত আমির বাংলাদেশি পণ্যের ট্যারিফ কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগের চেয়ে বেটার হবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরও বেশি ক্লোজলি তারা কাজ করবে। আগামী নভেম্বর পর্যন্ত দেশে সারের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের কাছে এখন কেউ সারের টাকা পাবে না, সারের নীতিমালা প্রণয়নের কাজ চলছে। জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, প্রকৃত ব্যবসায়ীরাই যেন ডিলারশিপ পায় সেটা নিশ্চিত করা হবে।
তিনি জানান সারা দেশে 100 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কাজ চলছে। অনেক সার আমদানি করা হয়েছিল, যেটার পেমেন্ট করা হয় না। এই জন্য আমরা এরকমও ফেস করছি যে ওই জায়গা থেকে লোড করা বন্ধ করছে। ইভেন দেখা গেছে যে চিটাগাং আনলোড করছে কিছু, আবার মংলা গিয়ে আবার আনলোড করে নাই, বলে পেমেন্ট করা। কিন্তু আল্লাহ দিলে আমরা এখন এই কেউ আমাদের কাছে কোনো বিদেশে কোনো টাকা পাবে না। আগামী নভেম্বর পর্যন্ত আমাদের যে আছে সারের কোনো রকমের সংকট হবে না। নীতিমালাটাই হচ্ছে না, মানে পুরাটা সম্পূর্ণ হয় নাই। বাট এইটার ক্ষেত্রে আপনাকে একটা আশ্বস্ত করতে পারি, যেন যারা প্রকৃত ডিলার তারাই যেন পায়। সরবরাহ কম থাকার পাশাপাশি চাঁদাবাজি ও ডিজেলের দাম বেশি হওয়ার কারণে দেশে বর্তমানে ইলিশের দাম বেশি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফরিদা আক্তার কথা বলেন এখন ইলিশের কেজি 2000 টাকার উপরে দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইলিশের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ওই সময় যে চাঁদাবাজিটা হয় এবং কিছু টোলের কারণে ওদেরও এটা খরচের মধ্যে বেড়ে যায়। আমরা ডিজেলের জন্য অনুরোধ করেছি যে ডিজেলের দাম কমানো যায় কিনা। আমরা চেষ্টা করছি যে যেসব কারণ তারা বলেছেন যে কারণে বাড়ে, সেটাকে আমরা সরকারিভাবে কিছু কমাতে পারি কিনা। প্রতিদিন তালিকা আসে যে আজকে কত, কোন বাজারে কত, এমনকি ঢাকার বাইরেও বরিশালে কত, চট্টগ্রামে কত, আমরা এগুলোই লক্ষ্য রাখছি। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত 3 জনের মরদেহ দাফনের 5 দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে পৌর কবরস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে নিহত রমজান কাজী ও ইমন তালুকদারের মরদেহ উত্তোলন করা হয়। অন্যদিকে টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার মোহাম্মদ মারুফ দস্তগীরের উপস্থিতিতে নিহত সোহেল রানার মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনীতে এবারের বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ প্রায় 150 কোটি টাকা। পানি কমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠছে এখানকার দুর্যোগের ক্ষত চিহ্ন। সংস্কার কাজ শুরুর পাশাপাশি ক্ষয়ক্ষতির তালিকা করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। সুরঞ্জিত নাগের প্রতিবেদনে বিস্তারিত। টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও ফেনী সদরে এবারের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীরা। সংশ্লিষ্ট দপ্তরের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং সড়ক ও বাঁধ ভাঙায় ক্ষতির পরিমাণ প্রায় 150 কোটি টাকা। বর্তমানে বন্যার পানি নামতে শুরু করলেও দুর্গত এলাকার মানুষের শুরু হয়েছে বেঁচে থাকার নতুন লড়াই। আমাদের বাদ ভাঙ্গি আমাদের সবকিছু নিয়ে গেছে, সব নিজে খাতা ডোবা ডোবা যা আসলে পিছনে জায়গা আমরা কিচ্ছু নাই। মাল সামান হলে আমরা কিছুই আমরা খালি কোনো রকম খালি বাইরে গেছি। ডিসি স্যারের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, স্যার যদি একটু সুদৃষ্টিতে দেখে। এবার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামে 22টি ও ফুলগাজীতে 19টি সহ 41টি স্থানে ভেঙেছে। টেকসই বাঁধ নির্মাণ না হলে এই সংকট কখনো কাটবে না বলে জানান স্থানীয়রা। বেরিবারটা আমাদের ভালো করে দিয়ে আমাদেরকে কৃষককে বাঁচাইলে দেশ বাঁচবে। বন্যা আসার আগে যেন আমরা এটা পরিপূর্ণভাবে বাঁধতে পারে। ব্রিজটা যদি একটু উঁচা হয় তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হই নাই। মুহুরী নদীর ভাঙ্গনে বারবার আমরা শেষ। বাঁধটা যদি বান্ধি দিত তাহলে আমরা একটু রক্ষা পেতাম। বন্যার পানি নামার সাথে সাথেই সংস্কার কাজ শুরুর কথা বললেন পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী। পানি নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি এবং একই সঙ্গে এই ভাঙন বন্ধ করার জন্য কাজ শুরু করে দিয়েছি। সকল দপ্তরে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমাদের সকল দপ্তর আমাদের ক্ষয়ক্ষতির বিবরণটি তৈরি করছেন, চূড়ান্ত একটি হিসাব আমরা পাবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি পদক্ষেপ নেব। টেকসই বাঁধ নির্মাণ না হলে ক্ষয়ক্ষতি সহ সংকট কাটিয়ে উঠতে পারবে না বলে মনে করেন স্থানীয়রা। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ।
এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একদিনে নিহত হয়েছে ১১৫ জন। এর মধ্যে ৯৮ জনই ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারায়। এদিকে একাধিক বিশেষ অভিযান চালিয়ে ইউক্রেনের ১২০০ সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। শতাধিক ড্রোন হামলার পাল্টা জবাব দিয়েছে ইউক্রেন, যদিও অধিকাংশ ড্রোন ভূপাতিত করার দাবি করছে রুশ বাহিনী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজার ত্রাণ সহায়তা কেন্দ্রগুলো, যেখানে ত্রাণ নিতে গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হতে হচ্ছে ফিলিস্তিনিদের। সামান্য খাবার পানির আশায় লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত বাসিন্দাদের ওপর বোমা নিক্ষেপ সহ চোখে পেপার স্প্রে ছেটাচ্ছে নেতানিয়াহু সেনারা। ফিলিস্তিনি হত্যা তাদের কাছে যেন নিত্যদিনের খেলা। রবিবার কয়েকটি ত্রাণ কেন্দ্রে খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারায় ৯২ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে উত্তর গাজায় ৭৯ এবং দক্ষিণ গাজায় ১৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিন গাজা জুড়ে সব মিলিয়ে হত্যা করা হয় ১১৫ জনকে। গত কয়েকদিনে শুধু অনাহারেই ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ৯ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইউক্রেনীয় বাহিনীর ওপর নজিরবিহীন অভিযান চালানোর তথ্য প্রকাশ করেছে রাশিয়া। একাধিক বিশেষ অভিযানের মাধ্যমে ইউক্রেনের ১১৯৫ জন সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এতে মস্কোর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয় রুশ কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ২৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের দুই শীর্ষ ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এক বার্তায় বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় খবরে গভীরভাবে শোকাহত, ব্যথিত। পৃথক এক শোক বার্তায় শোক প্রকাশ করেছে বিসিবিও, যেখানে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে তারা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে ২০, আহত ১৭১। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। আজ রাষ্ট্রীয় শোক। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঘাটতি থাকবে না বলছে সরকার। প্রয়োজনে রোগীদের বিদেশ পাঠানো হবে। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র প্রস্তুতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে ইসি। পিআর পদ্ধতির নির্বাচনে অস্থিরতা বাড়বে বললেন তারেক। এবং জুলাই সনদ তৈরিতে ১০ দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে বললেন আলী রিয়াজ। উচ্চকক্ষ নিয়ে ২-১ দিনের মধ্যে ঐক্যমত্যের আশা। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।